দর্শক আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে হাঁটতে হাঁটতে রেল স্টেশনে যাচ্ছি, রেল লাইন দিয়েই। কেন যাচ্ছি তার একটাই কারণ, আজকে আমরা যাব হচ্ছে কোথায় যাব, আজকে যাব বাংলাদেশের সর্বোচ্চ জলপ্রপাত হামহামে। চলুন আমার সাথে। আমরা এখনো পৌঁছাতে পারিনি, আর এদিকে ট্রেনে চলে আসছে আমাদেরকে খুব দ্রুত চলে যেতে হবে। খুব দ্রুত পদক্ষেপে দৌড়ায় ট্রেনে উঠলাম। যাই হোক, আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে। আমি যদি ট্রেনে বেশি যাত্রী নেই, আমাদের এসি বগিতে টিকিট কাটা ছিল, সেই জন্য তো আরও বেশি নেই। শমশেরনগর রেল স্টেশনে নেমে এখন আমরা একটু সিএনজি স্ট্যান্ডে যাবো। ভালো কাছে যদি নামতে পারতাম সেটা বেটার হয়তো। আমি এখনও খুব ভালোভাবে প্ল্যানিংটা জানি না, মানে কোথা থেকে কোথায় যাবো, বা দেখি, আগে তো বাইরে যাই। শমশেরনগরে নেমে প্রথমেই নাস্তা সেরে নিলাম, কারণ আমাদেরকে আজকে অনেক হাঁটতে হবে, আর সে হাঁটার জন্য আমাদের শরীরে প্রচুর এনার্জি দরকার। তো স্টেশনের সামনে যে হোটেলটি আছে সেখানে নাস্তা সেরে আমরা এখন যেখান থেকে আমাদের সিএনজিতে উঠতে হবে সেখানে যাচ্ছি, চৌমোহনা। 1 মিনিটের মতো সময় লাগবে, চলুন দেখা যাক। বন্ধুরা, এখন আমরা কুরমা চা বাগানের মধ্য দিয়ে যাচ্ছি কলাবন। সেখান থেকে আমাদের যে মেইন ট্রেইলটা হামহামে যাওয়ার পথে সেটা শুরু হবে। এই কুরমা চা বাগানের নামটা খুব পরিচিত মনে হচ্ছিল, পরে বুঝলাম যে হ্যাঁ, এখানে কিছুদিন আগে, কয়েক বছর আগে এখানে ইত্যাদি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে হানিফ সংকেত বলেছিল যে কুরমা চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মোটামুটি অনেক সুন্দর লাগছে। যাওয়ার পথে এটা কি কুরমা চা বাগানের হচ্ছে চাম্পারা চা বাগানের ফ্যাক্টরি, এখানে আসলে চা প্রস্তুত হচ্ছে আর কি ভিতরে। একটু আগে যেরকম আবহাওয়া ছিল মনে হলো যে অনেক বৃষ্টি আসবে, কিন্তু এখন আবার আকাশে রোদ আসলে উঁকে দিচ্ছে। একদম সীমান্তবর্তী এলাকা আমরা যেখানে যাচ্ছি হামহাম, সেই হামহামের ওয়াটারটা যেখান থেকে ফল হচ্ছে আর কি, সেটা সেই পাহাড়টা ইন্ডিয়ায়, আর পানিটা এখানে নিচে পড়ছে, সেই অংশটা বাংলাদেশ। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রিজার্ভ ফরেস্টে এটা আসলে অবস্থিত। ভেরি ইন্টারেস্টিং বিষয়, এখানে একদম বর্ডারের কাছে চলে আসছি। আমার ঘড়িতে এক টাইম আর মোবাইলে এক টাইম, অর্থাৎ আমার মোবাইলের টাইম জোনটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি প্রথমে আমার ঘড়িটা দেখাই, তাকে ঘোরাও তো, হ্যাঁ 9টা 52 বাজে। এবার যদি আমি আমার স্ক্রিনটা দেখাই, আসলে দূরে যে পাহাড়গুলি দেখছেন দর্শক, ওগুলি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, আর এই পাশে যে চা বাগান, এগুলো আমরা চা বাগানের মধ্যে দিয়ে আসলে হামহামে যেতে হচ্ছে। এই চা বাগানের নামটা কি? ও, এটা হচ্ছে চাম্পারা, এখন শেষ হয়নি। বিশাল বড় চা বাগান, সে অনেক দূর আগেই পেয়েছে এই চা বাগান, এবং তার মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে পাহাড়ি বাস। কোথায় যাচ্ছি আমরা? হামহাম। আর 2 কিলো মনে হয়, হ্যাঁ 1 কিলো না। আর আমরা যাবো কোন দিকে? ঝর্ণাটা কোন দিকে, সোজা না ডানে? আমরা জায়গার নাম কি? কলাবন। এখান থেকে আসলে আমাদের রান্না শুরু হবে, অনেক দূর আসলে। এর চাইটা বেশি
4 কিলো, কিন্তু পাহাড়ি যেহেতু রাস্তা অনেক সময় লাগবে। 2 ঘন্টা হবে। প্রকৃতির এই অপার শোভা দেখতে হলে এতটুকু কষ্ট করতেই হবে। ওই পাশে যদি আমি নিজে দেখাই, আমাকে দাও, এভাবে দেখাই। ওই যে পাহাড়, এই পাহাড়গুলো বাংলাদেশে, আর একটু দূরে গেলেই ইন্ডিয়া। ওই পাহাড়গুলো ইন্ডিয়া না, ওই গাছগুলো, ওই পাশে যে গাছগুলো দেখছেন যদি জুম করে দেখাই, এগুলো হচ্ছে আসলে ইন্ডিয়ার। একটু আমাদের পথ চলা শুরু হয়েছে কলাবন পয়েন্ট থেকে। আমরা এখন হামহামের দিকে যাচ্ছি। 4 কিলোমিটার রাস্তা, কিন্তু আসলে পাহাড়ি রাস্তা, সেই জন্য আসলে অনেকটা কষ্ট করতেই হবে। আর আমরা আজকে প্রথমবারের মতো যাচ্ছি, শরীরটা যেন রোমাঞ্চিত হয়ে যাচ্ছে। অনেক জঙ্গলের মধ্যে যাবো মনে হয়। এই বাম পাশে না, দেখা যাক আসলে অনেক সুন্দর যে প্রকৃতির একটা শোভা, আপদু সংকল্পন্য প্রকৃতির শোভার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। আপনারা দেখতে থাকেন ভিডিও, কেমন লাগে আসলে। ভিডিও তো ওকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার সমতল থেকে অনেকটা দূরে। শরীরটা ভারী হয়ে গেছে, সেজন্য অনেক কষ্ট হচ্ছে। একবার উঁচু একবার নিচু, সাবধানে সাবধানে নামতে হবে আসলে। ওয়াও, নাইস। সাবধানে, এখানে কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে, সুতরাং খুবই কেয়ারফুলি থাকতে হবে। এবং আমার মনে হচ্ছে আমি কোথাও না কোথাও আঘাত পড়বো। ও মাই গড, এই পাশেরটা যে কাজটা কি আমি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছি না। আমার তো এটা পিছলে সুচালো না। ও, খুবই ভয়ানক এরিয়া। রোমান্টিক লাগছে, ফিলিং। খুবই কেয়ারফুলি নামতে হবে আমাদেরকে, নইলে যে কোনো মোমেন্টে বিপদ ঘটে যেতে পারে। আপাতত মোবাইলটা আমার পকেটে ঢুকাতে হবে। বিভিন্ন দুর্গম পথ পাড়ি দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে। কখনো এরকম ছোট ছোট ক্যানেল, আবার কখনো এরকম উঁচু জায়গায় এভাবে উঠতে হবে। এবং দেখেন অনেক কিন্তু পিচ্ছিল জায়গাটা, আর এখানে সাপ, পোকা, মাকড় সব কিছুর ভয় তো আছেই। নাফি, অনেকটা উপরে উঠতে হচ্ছে। আমি তো একদম ক্লান্ত হয়ে শেষ। আমার শরীরের সব চর্বি মনে হয় আজকে গলে যাবে। কেমন পথ, খুবই সাবধান। এখানে আসলে অবশ্যই একজন গাইড নিয়ে আসবেন, স্থানীয় গাইড, কারণ এখানে প্রকৃতির ভাজে ভাজে কিন্তু বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। সাবধান। এবং এখানে কোনো জুতা পরে আসা যাবে না। আমরা 10:20 রওনা দিয়েছিলাম, এখন 10:40 বাজে। আরও আমাদেরকে 1.5 ঘন্টা হাঁটতে হবে।
আহ ও অনেক উঁচু, অনেক পিছলা জায়গাগুলি। একটু যদি আপনি মনের খেয়াল হারান তবে ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে। দেখুন কত নিচু জায়গা, কত ঢালু, একবার উঁচু একবার ঢালু। এভাবে আসলে এই বন্ধুর পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। বাট ফিলিং অ্যামেজিং। কোন দিক দিয়ে নামবো, এদিক দিয়ে নাকি এদিক দিয়ে? তাড়াহুড়া কোনোভাবেই করা যাবে না এবং সর্বদা সতর্ক থাকতে হবে। এবং খুবই বেটার হয় যদি আপনি মোবাইল ফোন না ইউজ করেন। কিন্তু আপনাদেরকে বলার জন্য আমাকে মোবাইল ফোনটা ইউজ করতেই হচ্ছে। এই যেরকম যদি একটু সমতল হয় তাহলে হাঁটার জন্য কিন্তু অনেক সুবিধা হয়। আর কতক্ষণ লাগবে আসিফ আলী? এখন 1 ঘন্টা 20 মিনিটের মতো আমাদেরকে পাড়ি দিতে হবে। বাট প্রকৃতির যে স্নিগ্ধতা, প্রকৃতির যে চিত্ররূপময়তা, সেটা কিন্তু এখানে এসে অবশ্যই উপলব্ধি করতে পারছি। চারিদিকে শুনশান পিনপতন। নিরাপত্তা হতো যদি না পাখির কিচিরমিচির শব্দগুলো শোনা যেত। খুব একটা পর্যটক কিন্তু আজকে নাই, ছুটির দিন সত্ত্বেও। অনেকবারই ভেবেছি যে এখানে আসবো, অ্যাট লাস্ট এইবার একটু সময় করতে পারলাম। বাট ফার্স্ট টাইম বা এর আগের টাইমে যখন ভেবেছিলাম যে এখানে আসবো, তখন আসলে ভালো হতো, কারণ তখন আমি স্লিম ছিলাম। আমার এখন ওজনটাও বেড়ে গেছে, হাঁটতেও কষ্ট হচ্ছে, কারণ মাঝে মাঝেই কিন্তু উপরে উঠতে হচ্ছে। আমাদের সাথে যে গাইড আমাদেরকে গাইড করছেন, ওনাকে জিজ্ঞেস করলাম যে এদিকে আসলে সাপ বের হয় কি না। তো উনি বললো যে হ্যাঁ, মাঝে মাঝে বের হয়, যদি ভাগ্য খারাপ থাকে আর কি। তো আমি বললাম সেই সাপগুলো কি মারো না কি করো? তো বললো যে না, এই সাপগুলো মারা যাবে না, মারলে ক্ষতি। আমি বললাম কী ধরনের ক্ষতি? জেল হবে, জরিমানা হবে নাকি? বন্য প্রাণী সংরক্ষণ যেহেতু বিধান রয়েছে। উনি বললো না, যদি আপনি মারেন তাদের বংশধর সকলে এসে এখানে ট্যুরিস্টদেরকে জ্বালাবে আর কি, বা ক্ষতি করার চেষ্টা করবে। আসলে পোকামাকড়কে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, এই পোকামাকড়ের যদি কোনো ধরনের টেন্ডেন্সি থাকতো যে মানব সভ্যতা ধ্বংস করে দিবে, তারা কিন্তু সেটা করতে পারতো। সাপের কথা ধরেন, সাপের যদি টেন্ডেন্সি থাকে যে আপনাকে কামড়াবে, তাহলে কোনোভাবেই কি আপনি সাপের কাছ থেকে বেঁচে থাকতে পারবেন? পারবেন না। হুমায়ুন আহমেদের একটা উপন্যাস পড়েছিলাম, নাম হচ্ছে পোকা। সেখানে এই ধরনের কিছু কথাবার্তার পায়তারা করা হয়েছিল আর কি। ভেরি কেয়ারফুল। তাড়াহুড়া করা মানেই একদম প্রকৃতির কাছে নিজেকে বিলিয়ে দেওয়া। সোজা খাদের মধ্যে দিয়ে পড়বেন। এক সৌন্দর্য দেখতে এসে কিন্তু আপনার জীবনকে বিপন্ন করা যাবে না, বিকজ সময়ের চাইতে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। এখন বাজে 10:50, 30 মিনিট হেঁটে এখানে একটা বসার জায়গা গেলাম। আমি আছি নাফি চাটনি, এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার যাবো। আমি যদি দেখাই আসলে কোথায় থেকে আসলাম, দেখেন ওইভাবে এইভাবে আসলাম, চতুর্দিকে পানি। এখান থেকে বোঝা যাচ্ছে না একটা সমতল জায়গা, বাট অনেক কষ্ট করতে হয়েছে, আরও কষ্ট করতে হবে আর কি। আরও 2/3 অংশটুকু এখন আমাদেরকে যাইতে হবে।
দর্শক, অনেক দূর চলে এসেছি, তারপরেও পথ কিন্তু একদমই শেষ হচ্ছে না। আসলে অনেক দূর যেরকমটা ভেবেছিলাম। এবং মাঝ পথে একটু দাঁড়াইছিলাম একটা দোকানে। এখন বাজে হচ্ছে আপনার 11:15। আমরা 10:20-এ কিন্তু আমাদের জার্নি স্টার্ট করেছিলাম ফ্রম কলাবন পয়েন্ট। আর আমরা অলমোস্ট 55 মিনিট চলে এসেছি। যদি দোকানে 5 মিনিট বসি তাহলে 50 মিনিট হেঁটেছি। আমি জানি না আরও কতক্ষণ লাগবে। আমি কিন্তু একদম কাহিল হয়ে গেছি, ক্লান্তি আমার শরীরে ভর করেছে। কিন্তু একদম মনের যে সাহস, মনের যে দুরন্তপনা, কিন্তু সেটা একদমই কমেনি। শরীরটা সায় না দিলেও মনের শক্তিতে বলিয়ান হয়ে আমি যাচ্ছি হাম হাম জয় করতে। আমি আসলে লাস্ট ইয়ারে, ও মাই গড, লাস্ট ইয়ারে 10-15 বছর আমার বেশি হওয়ার কারণে একটু ওভারওয়েট হয়ে গেছে আমার। হঠাৎ করে ওজনটা বেড়ে যাওয়ার কারণে একটু কষ্ট হচ্ছে। আমি দেখাই আপনাদেরকে। সাপদ সংকুল বন্য প্রকৃতির শোভা আমাকে বরাবরই কাছে টানে। ভবিষ্যতে বেঁচে থাকলে আমাজনে যাওয়ার একটা চান্স নেওয়া যেতে পারে, আর না হলে অন্ততপক্ষে সুন্দরবন তো বলাই বাহুল্য। যা, উঠো আবার। আরো আধা ঘন্টা যেতে হবে, কিন্তু শরীর আর সায় না দিলেও মনের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে চলেছি। বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত হামহামের কথাটা বেশি দিন আগে ডিসকভারি হয়নি, মানে এখানে আসলে জানেও না। মনে করে মাধবপুরের সবচেয়ে বড় জলপ্রপাত কিন্তু না। হামহামের শুরুতে যেতে মাধবপুরে বেশি না। একটা দোকান আছে। সেকেন্ড। একটা ভালো একটা ভিউ পয়েন্ট আসছে, এখান থেকে নিচে অনেক পাহাড় দেখা যাচ্ছে। একটু ভালো করে দেখাই। নাফি আগে যাও না, আমি আসি, দাঁড়াও। ওগুলো কি ইন্ডিয়া নাকি ত্রিপুরা? ও, বাংলাদেশ। এই এই যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। তুমি অন্য দিক তাকাও কিসের জন্য? এই জায়গা থেকে ও মাই গড। অসাধারণ অসাধারণ। এখান থেকে কিন্তু খুব ভালোভাবে আমরা ঝর্ণার সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছি। আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি আসলে কোন দিক থেকে এটা আসতেছে, ঠিক এই দিক থেকে। আমি জানি না ক্যামেরাতে এই সাউন্ডটা রেকর্ড হচ্ছে কিনা, বাট আমরা কিন্তু শুনতে পাচ্ছি। পাখির কলকাকলি, ঝর্ণার শব্দ, তিনপতন নীরবতা, মানে এই ঝর্ণার শব্দ এবং পাখির কলকাকলি বাদ দিয়ে কিছু পর্যটক আমাদেরকে ক্রস করে চলে গেল। আমরা এখানে একটু রেস্ট করার জন্য বসলাম এই দোকানে। আর 10-15 মিনিট আমাদের গাইড আসিফ আলী বলছে, আর 10-15 মিনিট লাগবে যেতে। যাক,
আমরা আমাদের রেস্টের পর্ব শেষ করে আমরা এখন আবার হাঁটা শুরু করলাম। কত ভয়ঙ্কর পথ যে, বাংলাদেশ আর নাই এই বান্দরবানের দিকে। হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, অনেক ঢালু, মোবাইলটা রেখে দিতে হবে। দর্শক এই জায়গাটা কিন্তু একটু অন্যরকম লাগছে, দেখেন এভাবে বাসগুলো কেটে রাখা হয়েছে, একটু জুম করে যদি দেখাই খুব ভালোই লাগছে আসলে। বাট এভাবে বাসগুলো কেন কেটে রেখেছে আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। আর আমাদের যে গাইড তাকে বললাম যে এভাবে বাঁশ যে কাটা হয় তো এগুলো ফুরিয়ে যায় না, বললো যে না এগুলো কাটে আবার হয়। দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে, মনে হচ্ছে যে আমরা যে বাঁশের কেল্লার নাম শুনেছি, আসলে দেখিনি না। এটা আমাদের ইতিহাসের একটা অংশ, এটা কিনা আসলে কোনোভাবেই ফান করা উচিত না। শহীদ তিতুমিরের প্রতি বিনম্র শ্রদ্ধা। তবে এই বাঁশবাগানের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। আমি জানি না আমি কেন ওয়াইড ভিউ নিতে পারছি না, এটা 1x থাকতেছে কেন 0.6 নিতে পারছি না, আই ডোন্ট নো। বাট আজকে খুব কষ্ট হচ্ছে, কিন্তু অসাধারণ রোমাঞ্চকর ফিলিংস কিন্তু আমাদেরকে ছুঁয়ে গেছে বা ছুঁয়ে যাচ্ছে ক্রমাগতভাবে। আমার অলরেডি সর্দি চলে আসছে আর কি। অলরেডি একবার পড়ছি পা স্লিপ কেটে, ভাগ্য ভালো যখন কোনো ঢাল ছিল না, জাস্ট একটু কাদা পড়ছে, এই নাথিং এলস। আরেকবার পড়লাম, বলতে বলতে আরেকবার পড়ে গেছি আমি। আপনাদেরকে দেখানোর জন্য আমার প্যান্টটি মনে হয় ছিঁড়ে গেল। ও কি গভীর পথ। আমার দুইবার হচ্ছে পাওয়ার বাটনে ক্লিক করো, ক্যামেরা অন হয়ে যাবে। চাচ্ছু দুইবার ক্যামেরা বাটনে ক্লিক। দর্শক যেই জায়গা থেকে আমরা যে এত উপর থেকে আসছি, একদম খাড়া ঢাল, আমি যদি জুম করে দেখানোর চেষ্টা করি, মানে ইট ইজ ইনক্রেডিবল। এরকম বড় চ্যালেঞ্জ কখনো আসলে নেওয়া হয়নি। রেইনি সিজন, বৃষ্টির কারণে এগুলো আরও বেশি স্লিপি, সেই জন্য আসলে চ্যালেঞ্জটা বেশি। বাট এখানে এসে যে ঝিরির জলে যখন পা ভিজাচ্ছি, একদম স্নিগ্ধ শীতল পরিবেশ আমাদের হৃদয়কে একদম মলিফাই যেটা বলে আর কি, শান্ত করে দিচ্ছে। এখানে আমি আসিফ, একটু আমাকে নাও, সমস্যা নেই। শীতল পানির পরশে অথবা প্রকৃতির এই স্থাপত্য সংযোজন প্রকৃতির শোভা থেকে আমি জানি না, আমরা একদম কই তুমি? বসেন ওখানে, বসেন, আপনাদের ছবি তুলে দিই। ভালো আসতেছে কিন্তু ভিউটা ভালো। ঘেমে একদম শেষ, বাট কিন্তু চেহারায় দেখেন কিন্তু এক ধরনের
জোভিয়াল ফেস আর কি অ্যাকচুয়ালি, কারণ আমরা একদম ঝর্ণার কাছাকাছি চলে আসছি, সেই জন্য ভালো লাগে। পাহাড়ি একটা ঝর্ণা নেমে আসছে ছোট, এখানকার পানি আমরা কালেক্ট করে খেলাম, আমাদেরকে যে গাইড তিনি আমাদেরকে দিল। পানিটা খেতে আলাদা এক ধরনের টেস্ট। কি মাছ নাকি? এ বন্ধু কাতাই মাল গন্ন কাতা কাতা ভিডিও অন্ধ আছে আজকে এখানে এসে যে লাইনটা মনে পড়ছে, সেই লাইনটা লেগেছিল কাজী নজরুল ইসলাম, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার। মনে হচ্ছে তার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। এবং দেখেন এখানে আমি ক্যামেরাটা যদি অল্টার করি, এখন কিন্তু ঝর্ণার যে পতনের শব্দ, এটা এখান থেকে কিন্তু খুব ভালোভাবেই ফিল করা যাচ্ছে এবং অসাধারণ, এক কথায় অ্যামেজিং। ও মাই গড, অসাধারণ লাগছে। ও দ্য ফার্স্ট ভিউ, দ্য ফার্স্ট গ্লিমস অফ দ্য লার্জেস্ট waterfall of Bangladesh. I have seen many times Madhav Kundo. Oh my god, but this is the very first time. Oh, অসাধারণ, অসাধারণ, জাস্ট এক কথা ওয়াও। এত কষ্ট করে এসেছি, এত কষ্ট করে এখানে আসলাম, এত কষ্ট হয়েছে। আমি আপনারা জানেন আমি খুব স্লিপ ছিলাম, বাট রিসেন্টলি আর প্রায় 15-20 কেজি ওজন বেড়ে যাওয়ার পরেও আমি এখানে হাঁসফাঁস করতেছিলাম। বাট এখানে এসে যখন ফার্স্ট টাইম এই ঝর্ণার পতনের শব্দ এবং দৃশ্য ভাসলো, কি অসাধারণ। এক কথায় কি বলবো, আর আমি ভাষাই হারিয়ে ফেলেছি বলার। দেখুন প্রকৃতির কি শোভা, অনেক মানুষ এখানে এসেছে, অনেক, আরও আমাদের পেছনে অনেকেই আসতেছে। প্রায় এখন বাজে হচ্ছে 12টা 39, 10টা 20-এ আমাদের যাত্রাটা শুরু করেছিলাম সেই ওটার টলাবন পয়েন্ট থেকে। এবং এসে যখন প্রথম ফার্স্ট টাইম এই ঝর্ণার পতনের শব্দ এবং দৃশ্য আমাদের চোখে ভেসে উঠলো, আমাদের সমস্ত ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেল। অসাধারণ দৃশ্য, এখানে না আসলে কখনোই বোঝা যাবে না। যখন আসতেছিলাম অনেক কষ্ট হচ্ছিলো এবং ফিল হচ্ছিলো যে আই উইল নেভার কাম হিয়ার এগেইন, বাট দিস ফিলিংস একদমই চলে গেছে। এখন মনে হবে যে যতবারই সুযোগ পাবো না কেন এই জায়গায় আমাকে বারবার আসতে হবে, বারবার আসতে হবে, বারবার আসতে হবে। সেই ফার্সি ভাষায় যে কবিতা ছিল, আগার ফিরদাউস বার রুহে জমিন আস্ত হামিন আস্ত হামিন আস্ত হামিন আস্ত, অর্থাৎ পৃথিবীর কোথাও যদি তুমি স্বর্গ খুঁজে পেতে চাও, সেটা এখানে, সেটা এখানে, সেটা এখানে।